অতীত নয়, বর্তমান ভবিষ্যতের কথা ভাবো। যা ঘটে গেছে তা তো আর আমরা বদলাতে পারবো না। বর্তমান ভবিষ্যৎকে তো আমরা নিজেদের মতো সাজাতেই পারি, অন্ততপক্ষে চেষ্টা তো করতেই পারি। চেষ্টা তো কম করিনি ড্যাড। আর ওর কাছে কত গিয়েছি আমি, ক্ষমা চেয়েছি, কিন্তু পাইনি। আসলে আমি ক্ষমার যোগ্য নই, নইলে ও আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দিত। প্লিজ ড্যাড, আমি আর পারছি না। তাই বলে ধৈর্য হারালে চলবে না। ধৈর্য আর একাগ্রতা আমাদের জীবনে আনে সফলতা, অপরপক্ষে অধৈর্য আর হঠকারিতা আনে পরাজয়, যার প্রত্যক্ষ প্রমাণ আমাদের সামনে। যাই হোক, চেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে। এখন আমার প্রশ্ন হলো, তুই কি চাস? আয়ুর স্মৃতি আঁকলে বাকি জীবন হতাশা আর বিষণ্ণতায় কাটিয়ে দিতে চাস, নাকি তাকে আপন করে নতুন করে জীবন সাজাতে চাস? মনে রাখিস, জীবন মানুষকে বারবার সুযোগ দেয় না। একটা বাচ্চার জীবনে তার পিতা মাতার দুজনের গুরুত্ব পরিসীম। আয়ু জন্ম দিলেও তাই কিন্তু মিষ্টির মা হয়ে উঠেছিল। তুই হাত বাড়িয়ে দিলে হয়তো তোদের এই অভিনব দাম্পত্য প্রকৃতি সুখী দাম্পত্যের রূপ নিত, কিন্তু তোর হঠকারিতা, বিশেষ করে দেশের মতো মানসিক বিকৃতি সম্পন্ন মেয়ের সাথে বন্ধুত্ব তোর জীবন নষ্ট করে দিল। এই সকল অভিযোগ অক্ষরে অক্ষরে সত্য, তাই কিছু না বলে মাথা নিচু করে বসে রইলাম। আমি কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর পাইনি জাঙ্কুক। আয়ু নাকি তে, অতীত নাকি বর্তমান, নাকি ভবিষ্যৎ, কোনটা চাই বলতো তোর? শোন জাঙ্কুক, অতীতকে আঁকড়ে বেঁচে থাকা যায় না। আমি জানি তুই আর আয়ু এক অপরকে কতটা ভালোবাসতিস। তুই এখনো ওকে ভালোবাসিস। তোর কি মনে হয়, তোকে এভাবে ছন্ন ছাড়া দেখে, মিষ্টিকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত দেখে ওর আত্মা শান্তি পাচ্ছে? আর তে, সে তোর আপনজন, ওর ভালোবাসার মানুষ। নিজের বোনকে আঘাতে আঘাতে জর্জরিত হতে দেখে ও কি খুব খুশি? এভাবে বলো না প্লিজ মম, আর সহ্য করতে পারছি না। আজকে মম ড্যাডের কাছে যেন ছোট্ট জাঙ্কুক হয়ে গেছে। তাদের সামনে চোখে জল ফেলতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। তাদের সাথে আমার দুঃখ বেদনা ভাগ করে নিতে বিন্দুমাত্র দ্বন্দ্ব নেই। তে মেয়েটা কি খুব খারাপ? ওকে তোর জীবনে এতটুকু জায়গা দিতে পারবি না? ড্যাড, তাই তো তার নিজ গুণেই আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। শুধু আমার দুর্ভাগ্য, আমি ওকে ধরে রাখতে পারলাম না। শুধু ও তোর মনে জায়গা করে নিয়েছে তা নয়, ও তোকে ভালোবাসে। আমি ওর চোখে তোর প্রতি ভালোবাসা দেখেছি। আর ও যেটা করেছে সেটা সম্পূর্ণ অভিমান থেকে। এই অভিমানের বরফ এখন তোকে গলাতে হবে। কিন্তু কিভাবে? যদি আমরা সে ব্যবস্থা করি, তাহলে বাকি জীবনটা ওকে আগলে রাখতে পারবি তো? যদি পারিস তবে আমরা সে চেষ্টা করব। তবে এটাই শেষ চেষ্টা। কথা দিলাম। তাহলে আজ থেকে মিশন শুরু। যার প্রথম ধাপ হলো, মম ড্যাডের মুখে অনেকদিন পর হাসি দেখলাম। এদিকে মেয়েটা আমার কোলে ঘুমিয়ে পড়েছে। তে থাকলে হয়তো এতক্ষণ বকাবকি শুরু করে দিত। বাইরের জামা কাপড় না ছেড়ে বাচ্চাকে ধরলেন কেন? এতটুকু তো হাইজিন মেইনটেইন করতে হয় নাকি? বেশি বকলে আবার বলবেন সচিবাই একটা। আরে এটা সচিবাই না, পরিচ্ছন্নতা। তবে আমি কেন? আমার বাবা আপনাকে শেখাতে পারবে না এটা। পাগলি একটা, অদ্ভুত ব্যাপার। তাই স্মৃতি মনে পড়লে মনটা ফুরফুরে হয়ে যায়। ঠোঁটের কোণে আকড়া থেকে ফুটে ওঠে হাসির রেখা। আমি কথা দিলাম, আরেকবার ঈশ্বর যদি তোমাকে পাওয়ার সুযোগ করে দেন, তাহলে সারা জীবন তোমাকে মনের খাঁচায় বন্দি করে রাখবো। ভালোবাসা আমার শিকলে পরিয়ে রাখবো। আমি যে তোমাকে ভালোবাসি সেটা কেমন তা নিয়ে কোনো তুলনায় যেতে চাই না আর। মিষ্টিকে ওভাবে দেখার পর থেকে মনটা ভালো নেই। মনে হচ্ছে ছোট্ট কি মেয়েটাকে বুকে জড়িয়ে রাখি, আদরে আদরে ভরিয়ে দিই। মেয়েটা এখন কেমন আছে কে জানে। ওরা তো আর কোনো খবর দিল না। মিস্টার জাংকুক কি আজকেও? না না, বলি হারিয়ে যাই। বাবা হয়েছিস, মেয়েটাকে তো একটু দেখে রাখবি। আচ্ছা, ওরা একবার ফোন করলো না কেন? তা করবে কেন? কে হই আমি ওদের? কেউ না। আমি কি ফোন করবো একবার? কিন্তু কাকে করব? রাত তো 12টা বাজতে যায়, এখন কি কেউ জেগে আছে নাকি? ধর, ভালো লাগে না। কাল সকাল পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে।
মেয়েকে বুকে জড়িয়ে শুয়ে আছে। মধ্যে দুবার ঘুম ভেঙেছিল ওর। ঘুম ভাঙতে ওর মাম্মামকে খুঁজছিল। আমি আবার অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। একবার মনে হলো ফোন করে একবার মেয়েকে মায়ের সাথে কথা বলালেও পারতাম। মামির মাঝে দেওয়াল হয়ে থাকার আমি কি? নিজের মেয়েকে যদি সুখী করতে নাই পারি তাহলে অন্তত ওর কষ্টের কারণ হব না। কিন্তু রাত 12টা বেজে গেছে। এত রাতে কোনো ফোন করাটা কি উচিত হবে? সে উচিত অনুচিত যাই হোক, করা যাবে না। আচ্ছা, যদি কোনো ছোট করে ফোন করি? না না, মম ড্যাড যেই রকম বলেছেন সেরকমই করতে হবে। বেশি পাকনামো করে লাভ নেই। সকালের জন্য অপেক্ষা তো করতেই হবে, দেখি কি হয়। দরকার হলে কাল অফিস যাব না, ওকে ওর মামার সাথে দেখা করিয়ে আনবো। মেয়েটার চিন্তায় সারা রাত ঘুম আসেনি। একবারের জন্য ফোন করে খবর দিল না ওরা। একবার কি জানানো উচিত ছিল না? মা হিসেবে না হোক, ডাক্তার হিসেবে তো জানাতে পারতোই। এতদিন মেয়েটাকে ছাড়া ছিলাম, ওদের ছাড়া ছিলাম, অথচ কালকে দেখা হওয়া মাত্র মনে হচ্ছে দীর্ঘদিন কিভাবে ওদের ছাড়া আমি থাকতে পারলাম। আমার মধ্যে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। খিদা পেটে অল্প খাবার পড়লে যেমন ক্ষুধার্ত তীব্রতা আরো বেড়ে যায়, আমার ঠিক সে অবস্থা। আচ্ছা, মিস্টার জাঙ্কু কি কাল রাতে ড্রিঙ্ক করেছেন? কেন যে এরকম করছেন? এরা কি বুঝতে পারছেন না নিজেকে শাস্তি দিতে গিয়ে পুরো পরিবারকে শাস্তি দিয়ে ফেলছেন? তাছাড়া যা শুনলাম, এভাবে চলতে থাকলে ওনার শরীর ভেঙে পড়বে। এভাবে চলতে পারে না। আচ্ছা, আমি জাঙ্কুকের ব্যাপারে তো ভাবছি কেন? উনি আমার কেউ না, পচা মানুষ। 1 সপ্তাহ হয়ে গেল, একদিনও আমার খোঁজ নিতে এলেন না। অথচ আগে বৃষ্টি হোক বাদল হোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খুঁজতেন। এখন তাহলে কি হলো? সব ধৈর্য শেষ? অসহ্য লোক একটা। আমি এবার তো ভাবছি কেন? আমি ওনাকে নিয়ে ভাববো না, আমি শুধু আমার মেয়েকে নিয়ে ভাববো। হতে পারে মিষ্টি আমার বায়োলজিক্যালি সন্তান নয়, কিন্তু দির মেয়ে মানে আমারও মেয়ে। তাছাড়া এতদিন আমি ওকে বুকে করে আগলে রেখেছি। যে যাই বলুক, আমি ওর মা। আমি আমার মেয়েকে দেখতে যাব, দেখি কে আটকায়। যদি ওই পচা লোকটা বাধা দেয়, মেরে না একেবারে মাথা ফাটিয়ে দেব। বাবা হয়েছে তো কি হয়েছে? মাথা কিনে নিয়েছে নাকি? কোলাহলের শব্দে ঘুমটা ভেঙে গেল। সকাল সকাল কেউ এসেছে নাকি? কেনই তো মনে হতেই বিছানা ছেড়ে লাফিয়ে উঠলাম। দ্রুত গিয়ে সিঁড়ির সামনে দাঁড়ালাম। যা ভেবেছি তাই, মহারানী সকাল সকাল হাজির। যাক, কাল রাতে ফোনটা না করে ভালো হয়েছে। মমের সাথে চোখাচোখি হতে আমি আমার মতো করে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম। তবে সেটা আমার রুমে নয়, মিষ্টির রুমে। একটু পরে দরজা খোলার শব্দে বুঝলাম কেউ এসেছে। ঘুমের ভান করে পড়ে রইলাম। তবে কে এসেছে তা বুঝতে অসুবিধা হলো না। মিষ্টি তখনও গভীর ঘুমে। আমি মিষ্টিকে এমন ভাবে জড়িয়ে শুয়ে আছি যে আমাকে অতিক্রম করে তের পক্ষে মিষ্টিকে সহজে পাওয়া যাবে না। দেখি এবার কি করে। বাপি মামুনির সাথে দু একটা কথা বলে মিষ্টিকে দেখতে মিষ্টির রুমে পৌঁছালাম। দরজা খুলে ভিতরে গিয়ে আমি তো রীতিমতো অবাক। উনি এই রুমে কেন? উফ, আগে জানলে নক না করে ভেতরে আসতাম না। এবার কি করে যাব ভাবছি আর দেখছি বাবা মেয়ে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দরজা খুলে ভেতরে এলাম। দরজার আওয়াজ হলো, তাও ঘুম ভাঙেনি। আশ্চর্য, চোরে কিছু চুরি করে নিয়ে গেলেও তো বোধহয় টের পাবে না। কিন্তু এখন আমি মিষ্টিকে কি করে নেব? মিষ্টিকে নিতে গেলে জাঙ্কুক যে জেগে যাবে। আমি ওনাকে জাগাতে চাই না, অথচ আমার তর সইছে না। তাছাড়া উনি যদি আমাকে দেখে রাগারাগি করেন, কি করা যায়? মামুনিকে ডাকবো নাকি? না, মামুনি আবার বাতের ব্যথার অজুহাত দিবে। ভাবতে ভাবতে দেখি মিষ্টি নড়ে ওঠায় জাঙ্কুক এক পাশে ফিরে গেলেন। মিষ্টি চোখ ডলছে, মানে ঘুম ভেঙে গেছে। থ্যাঙ্কস গড। তে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তে নড়াচড়া না পেয়ে বুঝতে পারছি এরপর বেশি অপেক্ষা করালে একুল ওকুল ধুকুলেই যাবে। তাই মিষ্টি জেগে উঠেছে বুঝতে পেরে হাতের বাঁধন আলগা করে পাশ ফিরে শুলাম। মিষ্টি তো চোখ খুলে আমাকে মিষ্টি হাসি দিল। তারপর মাম্মা বলে লাফিয়ে আসতে গেলে আরেকটু হলেই পড়ে যেত। আমিও খাটের কাছে গিয়ে ধরার জন্য হাত বাড়ালাম। তখনই মিষ্টি কি মনে করে একটু পিছিয়ে গেল, আর ওখানে ঘটল বিপত্তি। ব্যালেন্স হারিয়ে সোজা বিছানায় পড়লাম। বিছানায় ঠিক নয়, স্পর্শে বসলাম মানব দেহের উপর। হে ভগবান,
যেখানে বাঘের বই সেখানেই সন্ধ্যা হয়। আমি জাংকুকের উপর হুমড়ি খেয়ে পড়েছি। ছি 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 ছি, কি লজ্জার বিষয়। তাড়াতাড়ি উঠতে গেলে তার শার্টের সাথে আমার গলার চেনটা আটকে গেল। ছাড়াতে গিয়ে আর বেঁধে গেল। তখন তো নিজের উপর এমন রাগ হচ্ছে, কি যে বলি। জাংকুকে কেন আজকে শার্ট পরে ঘুমাতে হলো, টি শার্ট পরতে পারলো না? আর ওদিকে তো মিষ্টির হাসি থামছেই না। হাততালি দিয়ে বলছে, মামা ধাপাস। কেউ যদি এখন চলে আসে কি যে হবে, লজ্জার বিষয়। ছিচি। চোখ না খুলে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে। এমন সময় আমার উপর ভারী কিছু এসে পড়লো। বুঝলাম তেমন কিছুই নাই, একজন মানবিক মানে তে। চোখ খুলতেই চোখ পড়লো তার সুন্দর মুখখানি। কোনোদিন এত কাছ থেকে এত ভালোবেসে চেয়ে দেখিনি। মনে মনে তো বলে উঠলাম, স্বপ্ন সুন্দরী। আর একটু ভালো মতো লক্ষ্য করলাম মুখে একসাথে লজ্জা আর বিরক্তির ছাপ। লজ্জার কারণ তো বুঝলাম, কিন্তু বিরক্তি কিসের? তে আমার বুকের দিকে তাকিয়ে আছে। আমাকে কি উপলব্ধি করার চেষ্টা করছে নাকি? কিন্তু দ্রুতই ভুল ভাঙলো। মুখের বিরক্তি আসলে ব্যর্থতার পরিচয়বাহী। ও পারছে না দেখে আমি দায়িত্ব নিয়ে ধৈর্য সহকারে ধীরে ধীরে ছাড়িয়ে দিলাম। ভাগ্যিস ঘরে কেউ আসেনি, ছাড়া পেতে পালিয়ে গেল। পালানো দেখে আমি তো অবাক, সাথে মিষ্টিও। আমার চেঁচিয়ে বলতে ইচ্ছে করলো, আমি যে পড়ে রইলাম, কিন্তু বলা হয়ে উঠলো না। মিষ্টি আর আমি তো জোরে হেসে উঠলাম। শীতের সময় তেমন একটা বৃষ্টির দেখা তো মিলে না, তবু প্রকৃতিরও তো কিছু ইচ্ছে থাকে। তাই হয়তো মানুষ না চাইলেও এই সময় ধরণীতে নেমে এসেছে। রাত 10টা বাজে। একা মানুষ, রাতে কোনো কিছু করিনি, স্তুপ করে বানিয়ে খেয়ে নিয়েছি। যদিও ঠান্ডা বেশ পড়েছে, তবু সময় কাটাতে ব্যালকনিতে এসে বসেছি। মেয়েটা এখন কেমন আছে কে জানে। ওই দিন দেখা করতে গিয়ে যা ঘটনা ঘটলো, ছি ছি, লজ্জায় মুখ দেখাতে পারছিলাম না। তখন তো পালিয়ে আসতে হলো। মিস্টার জাংকুক এর মধ্যে একদিন মিষ্টিকে নিয়ে চেম্বারে এসেছিলেন চেকআপের জন্য। ব্যাস ওইটুকুই। চোখ তুলেও কথা বলতে পারেনি। সেই দিনের দৃশ্য চোখে ভাসছে। কিভাবে ধপাস করে পড়ে গেলাম, তাও আবার ওনার উপরে। কেন জানি না, ওনার গায়ের গন্ধটা আমাকে খুব আকর্ষণ করছিল। মন চাইছিল আর একটু কাছে যেতে, তবে অস্বীকার করব না, বেহায়ার মতো কিছুক্ষণ তাকিয়েছিলাম। না, আমাকে আর সাবধান হতে হবে। এগুলো আমার কাছে অনধিকার চর্চা মাত্র। হঠাৎই কলিং বেলের শব্দে আমার ধ্যান ভাঙলো। এত রাতে আবার কে এলো? দরজা খোলা উচিত হবে কি? কেউ কি কোনো বিপদে পড়ে এসেছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য? ভাবতে ভাবতে শেষ পর্যন্ত দরজার দিকে ঝুঁকে গিয়ে প্রশ্ন করলাম, কে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি আছি ভালো। এই গল্পের আগের পার্টটি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, দেখা হবে নেক্সট পার্টে। টাটা।